লেখিকা মাধবী ভট্টাচার্যের বসন্তের পাখি। ওই কুত্তা, ওই শুয়োর, এখানে কি করছিস? বললি আজ কলেজে আসবি না, মিথ্যে বলেছিলি শুধু শুধু। ছি ছি, তুমি কি সবসময় এরকম ভাষাতে কথা বলো? পাশে বসা সুন্দরীর ভুরু কুঁচকে গেছে। আমি তোর সঙ্গে কথা বলছি, পাল্টা প্রশ্ন ছুড়ে দিই। একটা তাচ্ছিল্যের ভঙ্গি করে মুখ ফিরিয়ে নিল রূপসী মেয়েটি। তাতে আমার রাগ বেড়ে গেল আরো। কিঙ্কিনি ওরফে কিকের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বললাম, আমি যেরকম ভাষাতেই কথা বলছি, যাই বলছি, প্রাঞ্জলের সাথে বলছি, তুই মাঝখানে কথা বলতে আসছিস কেন? আমার রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উঠে পড়ল মেয়েটা। বলে গেল, প্রাঞ্জল, আসছি আমি। মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর ফেভার। প্রাঞ্জল, যাকে আমি বিশেষ অধিকার বোধে প্রায়ই পাজি বলে ডাকি, আপাতত কাচুমাচু মুখে বসে আছে। কেন? মিথ্যেটা ধরা পড়ে গেছে বলে? নাকি যে অধিকার একসময় আমার ছিল সেটা অন্য কারো হতে চলেছে, এই সত্যিটা একটু একটু করে ধরা পড়ে যাচ্ছে বলে? তুই মিথ্যে বললি কেন আমাকে? মিছি মিছি তোকে মিথ্যে বলতে যাব কেন? কি লাভ? তবে কেন বলেছিলি আসবি না আজ? আমার গলা ঠান্ডা। প্রাঞ্জল জানে এই শীতলতা আসন্ন ঝড়ের সংকেত। সে তড়িঘড়ি বলে উঠল, আরে সবটা শোন না, আমি তো বাড়িতেই ছিলাম। কি হঠাৎ ফোন করলো আমায়? কি ফোন করলো তাই আসতেই হলো? আর আমি যে সকাল থেকে এত করে বললাম সেগুলো কিছু নয়। আমার গলা আরো ঠান্ডা। আরে মেয়েটা এমন ভাবে বলল, আসলেও অনেক আগে থেকে বলে রেখেছিল কেমিস্ট্রি ল্যাব ফাইল জমা দেওয়ার আগে একটু আমাকে দেখিয়ে নেবে, যদি কোনো ভুল টুল থেকে যায়। না করি কিভাবে বল? ও, এত লোকের মধ্যে থেকে ও তোকেই বেছে নিল ল্যাব ফাইল চেক করার জন্য? তুই যে এত ব্রিলিয়ান্ট, জানতাম না তো। আমার গলায় ব্যাঙের আভাস প্রাঞ্জলের কান এড়ালো না। রেগে উঠল সে। তুই পুরোটা শুনবি কি না? হ্যাঁ হ্যাঁ বল, বানিয়ে বানিয়ে যা খুশি বল। আমি তো আর দেখতে যাচ্ছি না। ধুর, চলে যাচ্ছি আমি। বিশ্বাসী যখন নেই, শুনে কি করবি? ভয়ানক রেগে গেছে প্রাঞ্জল। আমি ওর হাত টেনে ধরলাম। রেগে গেছিস নাকি? এই পাজি, আচ্ছা বল, বিশ্বাস করব আমি। বলার কি আছে এমন? ওর ল্যাব ফাইল একটু দেখে দেবার জন্য অনেক করে রিকোয়েস্ট করলো মেয়েটা ফোনে, তাই বাধ্য হয়ে আসতে হলো, ব্যাস। আর আমি ব্রিলিয়ান্ট কিনা সেটা কি বুঝলেও তুই বুঝবি না কখনো। আমাকে ছোট দেখাতে পারলি তো তোর শান্তি। ছাড় আমাকে, যাবো আমি। এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল প্রাঞ্জল। পেছনে দাঁড়িয়ে থাকতে থাকতে টের পাচ্ছিলাম প্রচন্ড এক মন খারাপে আচ্ছন্ন হয়ে যাচ্ছি আমি। কবে থেকে ওই মেয়েটা আমার আর প্রাঞ্জলের মাঝখানে ঢুকে পড়লো এভাবে? কয়েক মাস আগেই তো ফ্রেশার্সে মেয়েটাকে প্রথম দেখলাম। ওর রূপের জৌলুসে দিনের আলো যেন ম্লান হয়ে যাচ্ছিল সেদিন। ফার্স্ট ইয়ারে নতুন ছেলে মেয়েদের ভিড়ে এই মেয়েটাকে আলাদা করে নজরে পড়ছিল বারবার। জাম রঙের একটা শাড়ি পরে এসেছিল মেয়েটা। শাড়িটার জমি জুড়ে রূপলি সুতোর কাজ, পাড়ে চওড়া সুতোর কাজ, সিলভার কালারের ম্যাচিং গয়না। আলগা করে বাঁধা চুলে অপূর্ব লাগছিল ওকে। অনেকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল ওর দিকে। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হিসেবে আমি আর প্রাঞ্জলও ছিলাম সবার সাথে। আলাপ পরিচয়ের পর্ব মিটতে জানতে পারলাম ওর নাম কিঙ্কিনি। আমাদের ডিপার্টমেন্টেই মানে কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে। ভালোই লেগেছিল ওর সাথে আলাপ হয়ে। সুন্দর কথা বলে মেয়েটা। ফ্রেশার্সের পর বেশ কিছুদিন কেটে যেতে একদিন প্রাঞ্জল লাজুক গলায় আমাকে বলল, জানিস, মেয়েটা না আমার দিকে ওইভাবে তাকায়। কোন মেয়েটা? আর ওইভাবে তাকায় মানে? আমি তো অবাক। আরে কিঙ্কিনি মানে কি যার জন্য কলেজের অনেক ছেলেরাই পাগল। কি তোর দিকে ওইভাবে তাকায় মানে? তুই প্রথম প্রথম আমার দিকে যেভাবে তাকিয়ে থাকতিস ঠিক সেরকম। ব্যাপারটা বুঝে আমি থমকে গেলাম খানিক। এত ছেলে থাকতে শেষে কিনা কিকির প্রাঞ্জলকেই মনে ধরলো। মনে মনে রেগে উঠলাম প্রাঞ্জলের ওপর। কি ওইভাবে তাকিয়েছে, আর উনি গোলে জল হয়ে গিয়েছেন। ওইভাবে তাকিয়েছে তো তোর কি? তুই পাত্তা না দিলেই হলো। পাত্তা দি না তো? গাল দুটো তো টমেটোর মতো লাল হয়ে গেছে কথাটা বলতে গিয়ে, আবার বলছে পাত্তা দেয় না। নিশ্চয়ই মনে মনে লাড্ডু ফুটছে। কি সব বলছিস? তোকে দেখছি কিছু বলাই ভুল। রেগে গেল প্রাঞ্জল। এত লজ্জা লজ্জা আওয়াজ বের করলি কেন তবে? লজ্জা? মাইরি, তোর মাথা খারাপ হয়েছে। মজা লাগছে আমার। লজ্জা পেতে যাব কেন? মজাই বা কেন লাগছে? এত সুন্দর একটা মেয়ে যখন আমাকে এভাবে দেখে, তার মানে আমি অনেক হ্যান্ডসাম। কি বলিস? সেটা ভেবেই মজা লাগছে। আবার লাজুক হাসে প্রাঞ্জল। কোনো মেয়ে তো ফিরেও দেখে না, তাই একজন তাকাতেই মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে। আর আমি দিনে 50 বার হ্যান্ডসাম বললেও তৃপ্তি হয় না। আবার অন্য মেয়েদের মুখ থেকেও সেটা শুনতে হয়। রাগে হাত পা ছুড়ছি আমি। মনে হচ্ছে প্রাঞ্জলকে তুলে আছাড় মারি একটা। যা বাবা, আমি সেটা কখন বললাম? এত রেগে যাচ্ছিস কেন তুই? খুব অবাক হয়ে গিয়ে আমার দিকে তাকালো প্রাঞ্জল।
রেগে মেগে উঠে এলাম সেখান থেকে। এরপর 3 দিন কলেজ কামাই করলাম। আশা ছিল বাজিটা একটু শিক্ষা পাবে, কিন্তু কোথায় কি। 3 দিন পরে কলেজে গিয়ে দেখি মেয়েটা দিব্যি জুড়ে গেছে প্রাঞ্জলের সাথে। দেদার আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হাহাহিহি করছে। প্রাঞ্জলকে দেখে মনেই হচ্ছে না মীরা নামে কোনো মেয়েকে এসে আদৌ চিনতো। আমি রেগে মেগে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বললাম, আমি এতদিন আসিনি, কই তুই তো খবরই নিলি না একটুও। আমি তো ফোন করেছিলাম তোকে, তুই ধরিসনি ডাট দেখিয়ে, তাহলে আমার কি দায় পড়েছে তোর খবর নেবার? প্রাঞ্জলের স্পষ্ট জবাব, আমি আসিনি তাই তুইও দিব্যি ফুর্তি করে কাটালি এই কটা দিন, বল। মানে? চোখ সরু করলো প্রাঞ্জল। আর ন্যাকা সাজিস না, তুই কিকির সঙ্গে কি কি করছিস সব নজরে পড়ছে। কিছুক্ষণ স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল প্রাঞ্জল। কি ছিল সেই চোখে? অস্বস্তিতে চোখ নামিয়ে নিলাম। তোর যদি সব নজরে পড়ে থাকে তাহলে হয়তো ঠিকই দেখেছিস। ঠান্ডা গলায় কথাগুলো বলে চলে গেল প্রাঞ্জল। পেছনে একা দাঁড়িয়ে রইলাম আমি। জীবনে কখনো এরকম ইনসিকিউর ফিল করিনি। মনে হচ্ছিল বিশাল টাইটানিক জাহাজে আমি একা যাত্রী। আমাকে নিয়ে জাহাজটা ডুবছে, ডুবে যাচ্ছে, ক্রমশই তলিয়ে যাচ্ছে অন্ধকারে। দু চোখ বেয়ে কখন ঝড় ঝরিয়ে নেমে এসেছে জল বলতেই পারি না। ঠোঁট বেয়ে নোনতা জল জিভ স্পর্শ করতে হুঁশ ফিরল। তাড়াতাড়ি চোখ মুছে নিয়ে গুছিয়ে নিলাম নিজেকে। ওই পাজিটার জন্য আমি কেন কাঁদবো? কে ও আমার? কে ও আমার? সত্যি এই কথাটা সেরকম ভাবে তলিয়ে ভাবিনি তো কখনো। আপনা থেকে উঠে আসা এক প্রবল অধিকার বোধে ভেবে নিয়েছি ও শুধুই আমার। কিন্তু এই কলেজে ভর্তি হবার আগে তো ওকে চিনতামই না। একই ক্লাসে একই বইয়ের পড়া মুখস্থ করতে করতে কখন যে ও আমার এত কাছের হয়ে উঠলো বুঝতেই পারিনি। ভালোবাসি শব্দটাও কখনো উচ্চারণ করতে হয়নি দুজনের কাউকেই। প্রতিদিনের দেখাতে, অনর্গল বকুনিতে, কারণ অকারণ দৃষ্টি বিনিময়ে মনের প্রত্যেকটা কথা উজাড় করে দিতে দিতে আমরা বুঝে গেছিলাম ভালোবাসি শব্দটা উচ্চারণ করা নিষ্প্রয়োজন। দুজনের চলার রাস্তা কবেই এক হয়ে গেছে। একসাথে চলতে হবে তাই বাকি পথটুকু। কিন্তু চলতে চলতে প্রাঞ্জল হঠাৎ এভাবে হাত ছেড়ে দেবে গভীর দুঃস্বপ্নেও ভাবিনি এমন। সেদিনের পর থেকে এড়িয়ে চলতে শুরু করলাম ওকে। মুখ ফিরিয়ে রইলাম গভীর অভিমানে। প্রাঞ্জলও চুপ করে রইল 2 দিন। কিকিকেও ওর ধারে কাছে দেখতে না পেয়ে অবাক হলাম বেশ। এক বিকেলে ক্লাস শেষে বেরোতে যাচ্ছি, প্রাঞ্জল এসে পথ আটকে দাঁড়ালো। সর, আমি বেরোবো। থমথমে গলায় বললাম, আগে বল কি হয়েছে তোর? ন্যাকা সাজছিস? এতদিনের চাপা অভিমান রাগ হয়ে ফেটে পড়লো। কিসের ন্যাকা? কি করেছি আমি? একই কথা বারবার বলার ইচ্ছে নেই আমার। সর এখন, যাবো আমি। না, কথা শেষ না করে যেতে পারবি না তুই। আমার হাত চেপে ধরলো সে। দু চোখে ঝিলিক দিচ্ছে রাগ। আমি এক ঝটকায় ছাড়িয়ে নিতে চাইলাম হাত, কিন্তু শক্ত করে ধরে রেখেছে, পারলাম না কিছুতেই। ও আমাকে টেনে নিয়ে চললো হাত ধরে। বাইরে বেরিয়ে হাত ছেড়ে দিয়ে সোজাসুজি তাকালো আমার দিকে। বল এখন কি অসুবিধে তোর? হাঁপাচ্ছে অল্প অল্প, উত্তেজনায় বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। আমি তাকিয়ে রইলাম নির্নিমেষে। কি দেখছিস ওভাবে? বল কি হয়েছে তোর? সে অস্থির ভাবে বলে উঠেছে, জানিস না যেন। মৃদু স্বরে বললাম, কি জানবো? কি কি? ওকে নিয়েই তোর অসুবিধে? চুপ করে রইলাম। তুই কবে বুঝবি আমি কিকির কাছে যাই না, কিকি আমার কাছে আসে? হ্যাঁ, আর তুই ওকে প্রশ্রয়ও দিস। তো কি করব? ওকে বলবো চলে যাও তুমি, এভাবে এসো না আমার কাছে? বলা যায় এভাবে? মেয়েটা তো কথাই বলে শুধু, আর কিছু তো নয়। আবার রাগ হয়ে যায় আমার। ঠিক আছে, কথা বল, আমি যাই। যাস না প্লিজ। কতদিন কথা হয় না তোর সাথে। কষ্ট হয়, বুঝিস না? দুলে উঠলাম আমি। বুকের পাখিটা কেঁপে উঠল বার কয়েক। ও তাকিয়ে আছে আমার দিকে। আমি চোখ তুললাম। বসন্তের পাখিটা ডেকে উঠল কোথাও। না, আমার পৃথিবীটা এখনো ধূসর হয়ে যায়নি। হাওয়ায় এখনো উড়ছে ফাগ। কিছুদিন সবকিছু ভালোই ভালোই কাটলেও একসময় বুঝতে পারলাম কিকি থেকে থেকে হানা দিচ্ছে প্রাঞ্জলের কাছে। নিশ্চয়ই প্রশ্রয় পাচ্ছে আবার। কিছুদিন আমার ভয়ে খোলের মধ্যে গুটিয়েছিল প্রাঞ্জল। যেই বুঝেছে আমি নরম হয়েছি, সঙ্গে সঙ্গে খোল থেকে বেরিয়ে সমূর্তি ধরেছে। কিকির সঙ্গে কথা বলার যদি এত জরুরি, তাহলে আমাকে চলে যেতেই দিত। কেন আটকে রাখলো এভাবে? এতদিন তাও সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু আজ তো সব সীমা পার হয়ে গেছে। আমি এত করে বলার পরেও কলেজে আসতে রাজি হলো না, বলল শরীর খারাপ। আর কি বলতে ছুটে এলো একেবারে। ঠিক আছে, আমিও এর শেষ দেখে ছাড়বো। প্রচন্ড রাগে ফুঁসতে ফুঁসতে খুঁজতে লাগলাম প্রাঞ্জলকে। একসময় দেখতে পেলাম ক্যান্টিনে বসে দিব্যি আড্ডা জুড়েছেন উনি। সঙ্গে আরো কয়েকজন আছে, এবং যথারীতি কিকিও এসে জুটেছে ওর পাশে। উফ, মেয়েটা এত হ্যাংলা কেন? আমি ওখানে গিয়ে রুক্ষ গলায় বললাম, প্রাঞ্জল উঠে আয়।
ফিরেও তাকালো না ও। বুঝলাম এখনো রেগে আছে। এই, আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? উঠে আয় এক্ষুনি। এবারেও চুপ প্রাঞ্জল। এবারে গলা নরম করে বললাম, একবার আয় না প্রাঞ্জল, একটা কথা ছিল তোর সঙ্গে। আমার এখন তোর সাথে কথা বলার সময় নেই। প্রাঞ্জল আমার দিকে না তাকিয়েই বলল। এত অসহায় লাগছিল নিজেকে। বুক ঠেলে উঠে আসা কান্না চাপছিলাম প্রাণপণে। কাছে গিয়ে ওর হাত টেনে ধরে মিনতি করে বললাম, প্লিজ চল না একটু। আশ্চর্য মেয়ে তো তুমি। দেখছো প্রাঞ্জল যেতে চাইছে না, তাও জোর করছো। অনেক দিনই দেখেছি প্রাঞ্জল অন্য কারোর সাথে কথা বললে তুমি ওকে টেনে নিয়ে যেতে চাও। ওকে তোমার একার বন্ধু নাকি? কি মুখ খুলেছে এবার। প্রাঞ্জল ফিরে তাকিয়েছে আমার দিকে। ওর চোখের দিকে তাকিয়ে এতক্ষণের চেপে রাখা কান্না ছিটকে এসেছে গলায়। তুই আসবি না তো? ঠিক আছে, আমি যাচ্ছি। আর কখনো আসবো না তোর কাছে। ছুটে যেতে যেতে টের পাচ্ছি দুগাল ভিজে যাচ্ছে অবাধ্য অশ্রুধারায়। পাজিটা আর আমার নয়, ও অন্য কারো হয়ে গেছে। যে পথটা দুজনে একসাথে চলার কথা ছিল, সে পথে একাই চলতে হবে আমাকে। এই মুহূর্তে একটা আড়াল দরকার, এক্ষুনি দরকার। আমার চোখের জল কাউকে দেখাতে চাই না, কাউকে না। নির্জন করিডোরে দাঁড়িয়ে প্রাণপণে সামলে নিতে চাইলাম নিজেকে। প্রাঞ্জল যে পেছন পেছন ছুটে আসছে টেরই পাইনি। আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে হাঁপাতে লাগলো। কি জোরে ছুটিস রে তুই! উফ, যে বেরিয়ে গেছে তোর পেছনে ছুটতে গিয়ে। আমি মুখ ফিরিয়ে রইলাম, কথা বলবো না ওর সাথে। কি রে, তাকা এদিকে। বাপ রে, কেঁদে কেঁদে তো চোখ লাল করে ফেলেছিস। কি হয়েছে? কি আবার কি নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠলাম। তখন এত করে ডাকলাম, সারাই দিলি না। এখন কেন এসেছিস আমার পেছনে? যা, কিকির কাছেই যা। তোর রাগ হয় আর আমার রাগ হয় না বুঝি? কিভাবে কথা বলেছিলি আমার সাথে, ভুলে গেছিস? ঠিক আছে, যা বলেছি তার জন্য সরি। তুই ব্রিলিয়ান্ট, কিকি ডেকেছিল বলেই তুই আজ এসেছিস। সব বুঝতে পেরেছি। এখন যা কিকির কাছে। ও এগিয়ে এসেছে আমার কাছে, এত কাছে যে ওর নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আমাকে। চোখ বন্ধ করে ফেললাম আমি। শুনতে পেলাম ওর নরম গলা। কি বোকারে তুই, আর খুব হিংসুটেও। কিকির কাছে গিয়ে কি করব আমি? তোর কাছেই যে আমার সবকিছু। কেঁপে উঠলাম আমি, কাপা গলায় কোনো মতে বললাম, কিন্তু কিকি যে তোর টানেই বারবার ছুটে ছুটে আসে, কেন ওকে প্রশ্রয় দিচ্ছিস? উত্তরেও আমাকে এক হ্যাচকা টানে মিশিয়ে দিল নিজের বুকে। কিছু বুঝে ওঠার আগে আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ছেড়ে দিল আমাকে। থরথর করে কেঁপে উঠলাম প্রেমিকের প্রথম আদরের স্পর্শে। অবশ হয়ে এলো শরীর। কোনো মতে বললাম, এটা কি করলি? কেউ দেখে ফেলে যদি? দেখলে দেখবে, তুই যে শুধুই আমার। চিহ্ন এঁকে দিলাম তার। এবার চল আমার সাথে। আমি শুধুই তোর, আর তুই আমার নোস। উফ ভগবান, চল দেখি আমার সাথে। ও আমাকে টেনে নিয়ে চললো ক্যান্টিনের দিকে। সেখানে এখনো কিকি বসে আছে অন্যদের সাথে। ওদের সামনে আমার হাত ধরে দাঁড়িয়ে প্রাঞ্জল নাটকীয় ভঙ্গিতে বলল, বন্ধুগণ, একটি বিশেষ ঘোষণা, সবাই মন দিয়ে শুনুন। বহুদিনের চেষ্টার পর এই মেয়েটিকে প্রপোজ করেই ফেললাম আজ। তিনিও রাজি হয়েছেন আমার প্রস্তাবে। সেই খুশিতে সেলিব্রেট করব আজ। বল, তোরা কি খেতে চাস? সব খাওয়াবো আমি। আমি অবাক হয়ে ওর কথাগুলো শুনছিলাম। পারেও বটে প্রাঞ্জল। সবাই হইচই করছিল, কিন্তু কিকির মুখ কালো হয়ে গেছে একেবারে। সেদিকে তাকিয়ে একটু একটু খারাপ লাগছিল। মেয়েটা কষ্ট পেল তো। পরে সে নিয়ে প্রাঞ্জলকে বলতেই সে বলে উঠল, যা বাবা, এতদিন প্রশ্রয় দিচ্ছি কেন সেই নিয়ে অশান্তি করছিলি, আর আজ সত্যিটা বলে দিলাম বলেও অশান্তি করছিস? কি চাস তুই? কিন্তু কিকির সামনে এরকম না করলেও পারতিস। কিকি তোকে নিয়ে স্বপ্ন দেখতো যে। সামনে না করলেও বুঝতো কি করে? আর ব্যাপারটা বাড়তে দেবার আগেই তো শেষ করে দেওয়া উচিত। কিকি এখন অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে, কারণ আমি তো শুধুই তোর। আমার গালে আঙুল ছুঁয়ে বলল প্রাঞ্জল, তাই বুঝি? জবাবেও তাকালো আমার দিকে, তাকিয়ে রইল এক দৃষ্টিতে। সেই চোখে হারিয়ে যেতে যেতে টের পাচ্ছিলাম বসন্তের পাখিটা আবার ডাকছে কোথাও। ডেকেই চলেছে, ডেকেই চলেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।